হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। প্লিজ বন্ধুরা, যদি আমার গল্প তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করে দেবে, যাতে আমি মোটিভেট হতে পারি, আরও ভালো ভালো গল্প তোমাদেরকে শোনাতে পারি। শুরু করছি আজকে প্রণয়ের অমল কাব্য, পর্ব সংখ্যা 22। লিখেছেন DRM সোহাগ, সঙ্গে আমি আছি মাহি। কথাটা বলেই মিমের হাত ধরে এক প্রকার দৌড় লাগায়। মিম হাঁপানো কণ্ঠে বলে, আরে যাচ্ছিস কেন, কি হয়েছে? মায়েরা পিছু ফিরে তাকায় না। এই লোকটাকে পেলে থাপড়াতে থাপড়াতে তার সাথে নিয়ে যাবে। মায়েরার দৌড় থেমেছে একদম মিমদের বাড়ির সামনে গিয়ে। দুজনেই হাঁপাচ্ছে। মিম শ্বাস নিয়ে বলল, কি হলো, চলে আসলি কেন? অনেক সুন্দর ছেলে, চল যাই। তোর বর আছে বলে কি আমি কারোর দিকে তাকাবো না নাকি? মায়েরা দুহাত কোমরে রেখে বলে, থাপ্পড় খাবি? বিবাহিত পুরুষের দিকে নজর দিতে লজ্জা লাগে না, বেদ্যব মাইয়া? মিম অবাক হয়ে বলল, তুই কি করে জানলি সেই লোক বিবাহিত? মায়েরা থতমত খেয়ে তাকায়। আমতা আমতা করে বলে, আমার দুঃসম্পর্কের বোনের জামাই। মিম হেসে বলে, তার মানে তোর দুলা ভাই? চল ট্রিট নিয়ে আসি, শালি হই আমরা তার। মায়েরা রেগে যায়, তার বরকে দুলাভাই বানিয়ে দিচ্ছে। আবার ভাবলো সেই তো বানালো। মিমের হাত ধরে বাড়ির ভেতর যেতে যেতে বলে, হাঁপিয়ে গিয়েছি, চল ঘরে বসে গল্প করব। ফুচকা খেতে পারতাম, চলে আসলি কেন? মায়েরা কিছু বলল না। পুরো বিকেল গ্রামের এমাথা ওমাথা মায়েরাকে খুঁজে ব্যর্থ হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেছে ইরফান। ডাইনিংয়ের সাথে ড্রয়িং রুমের সোফায় চুপচাপ বসে গা এলিয়ে দেয়। ডান হাতে সফেদ শার্টের দুটো আলগা বোতামের নিচে আরেকটি বোতাম আলগা করে দেয়। মাথা পিছন দিকে কিছুটা ঝুঁকে চোখ বুজে রাখে। দুহাত আড়াআড়িভাবে বুকে গুজেছে। ডান পা ভাঁজ করা, বাম পা মেলে রাখা। কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘামের ছিটে ফোটা, চোয়াল শক্ত তার। এভাবেই স্ট্যাচু হয়ে প্রায় ঘন্টা দুই বসে রইল। রাত 9টা পেরিয়েছে। শুদ্ধ বাইরে থেকে ভেতরে এসে ইরফানকে সোফায় স্ট্যাচু হয়ে গায়ে নিয়ে বসে থাকতে দেখে বলে, কোথায় গিয়েছিলি? কতগুলো ফোন করেছি, দেখ তো। কাল ভার্সিটি আছে, যাবি না? বিকেলে যেতে চেয়েছিলাম, অথচ তোর খোঁজ নেই। ইরফান নিশ্চুপ, চোখ মেলে তাকালো না পর্যন্ত। শুদ্ধর ফোনে রিং হয়। রিসিভ করে ফোন কানে দিয়ে বলে, হ্যাঁ বল। ডাক্তারদের আবার টিচারদের কথা মনে পড়ে নাকি? ওপাশ থেকে সীমান্ত রেগে বলে, ইরফান কোথায়? ও ফোন তোলে না কেন? শুদ্ধ ভ্রুকুচকে বলে, ওকে দিয়ে কি করবি? ও ছ্যাঁকা খেয়ে বেঁকে গেছে। মানে? ও রিলেশন করলো কবে? শুদ্ধ হেসে বলে, এমনি বললাম, কি দরকার ওকে বল। সন্ধ্যায় ওরা মার চেম্বারে আসার কথা। আমার বউ কতদিন পর একটু আবদার করলো ঘুরবে বলে। আর এই ইরফাইনার জন্য তো পারলামই না। ওর নাকি সিরিয়াস রোগী, তার সই কোথায়? আসেও না, আমার ফোনও তোলে না। মেজাজ খারাপ লাগে না? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো ইরফানের দিকে। অতঃপর বলে, রোগীর কি প্রবলেম রে? অ্যাজমা। শুদ্ধ মুখ গোল করে লম্বা করে বলে, ও। ওপাশ থেকে সীমান্ত রেগে বলে, আরে থাম। ও কোথায়? আসবে কি শুনে বলতো। শুদ্ধ হেসে বলে, রোগী তো পালাইছে মামা। তুই তোর বউয়ের রাগ ভাঙা, যা। ইরফান যাবে না বলেই কল কেটে দেয়। এরপর ইরফানের দিকে তাকিয়ে সিরিয়াস কণ্ঠে জিজ্ঞেস করে, সীমান্তের কাছে মায়েরার অ্যাজমার ট্রিটমেন্ট করাতে চেয়েছিলে? ইরফান কিছুই বলল না, চোখ খুলল না, সেভাবেই থাকলো যেন ঘুমিয়েছে। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আরে ও চলে আসবে, এত চিন্তা। বাকিটা বলার আগেই ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে শুদ্ধর কলার ধরে রাগান্বিত স্বরে বলে, ওকে এনে দে রাইট নাও। শুদ্ধ অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। এর চোখের অবস্থা এমন কেন? চোখ জোড়া অসম্ভব লাল। শুদ্ধ কিছু বলার আগে গেটের সামনে চোখ পড়লে দেখলো মায়েরা দাঁড়িয়ে আছে। শুদ্ধ মৃদু হেসে চোখের ইশারায় বলে, ওই যে এসেছে তোর ও। ইরফান শুদ্ধর কলার ছেড়ে দ্রুত পিছু ফিরে গেটের দিকে যায়। মায়েরা ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। সে তো সন্ধ্যার পরপরই আসতে চেয়েছিল, কিন্তু মিমের মা রাতে না খাইয়ে আসতে দেয়নি। রাতে খাবার খাইয়ে মিম আর তার মা এই বাড়ি পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে গেছে। সে ভেবেছিল ইরফান শুদ্ধ এরা চলে গিয়েছে। এত রাতেও যায়নি দেখে যেমন অবাক হলো, তেমনই ইরফানকে দেখে ভয়ে ভয়ে কাঁপছে মেয়েটা। মায়েরার ভাবনার মাঝে ইরফান বড় বড় পা ফেলে মায়েরার সামনে দাঁড়িয়ে বাঘের ন্যায় গর্জন তুলে বলে, কোথায় গিয়েছিলি? ভয়ে মায়েরার পুরো শরীর কেঁপে ওঠে। কিছু বলার আগে ইরফান বাঁ হাতে মায়েরাকে তার সাথে শক্ত হাতে চেপে ডান হাতে মুখ চেপে
আগের চেয়েও শব্দ করে চিৎকার করে বলে, বল কোথায় গিয়েছিলি, আনসার মি। মায়েরা ইরফানের চোখের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নেয়। এমন ভয়ঙ্কর চোখ এর আগে দেখেনি। এত ভয়ঙ্কর লালিত রাগ মিশ্রিত চোখে একবার চোখ রেখেই তার আত্মার পানি শুকিয়ে গিয়েছে। মেয়েটার ভয়েই চোখ জোড়ায় পানির কণা জমল। ইরফান আগের চেয়েও শক্ত হাতে মায়েরার গাল চেপে চিৎকার করে বলে, ড্যাম ইট, স্পিক আপ। মায়েরার দুগালে ব্যথা পায়, তবে কিছু বলে না। কাঁপা কাঁপা গলায় বলে, আমার ফ্রেন্ডের বাড়ি। ইরফানের শক্ত কণ্ঠ, ও ছেলে না মেয়ে? মায়েরা ভয়ে ফটাফট বলে দেয়, মেয়ে। মায়েরার কথাটা শুনে এক মুহূর্তেই ইরফান কেমন যেন শান্ত হয়ে যায়। মায়েরার গাল ছেড়ে দেয়, বাঁ হাতে মায়েরাকে আঁকড়ে ধরা হাত সরিয়ে নেয়, চোখ বুজে শ্বাস টানে লম্বা। এরপর চোখ মেলে তাকায়। মায়েরার বাম গালে তার ডান হাত আলতো হাতে রেখে নরম সুরে বলে, ইটস ওকে, নেক্সট উইকে নিয়ে যাব। রাতে খেয়েছো? মায়েরা ঝট করে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফানের চোখ অস্বাভাবিক লাল, তবে শান্ত। একটু আগের রাগের আভা নেই। উত্তরের অপেক্ষায় গম্ভীর মুখে চেয়ে মায়েরার পানে। মায়েরা অবাক হয়ে তাকিয়ে থাকে ইরফানের দিকে। কথা বলতে ভুলে গিয়েছে মেয়েটা। কি হলো, কি হচ্ছে সব? যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। কথা বলছো না কেন? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে, জি খেয়েছি। ইরফান মায়েরার গাল থেকে হাত সরিয়ে নেয়। মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে বলে, গুড। মায়েরা চোখ নামিয়ে নেয়। ইরফান দুহাত প্যান্টের পকেটে গুজে মায়েরা আর তার মাঝে খুব সামান্য ফাঁকা রেখে দাঁড়ায়। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান গম্ভীর গলায় বলে, এরপর বাসা থেকে বের হতে ইচ্ছা করলে সাথে হাত পা ভেঙে পঙ্গুত্ব বরণ করার ইচ্ছাটাও অ্যাড করে তবেই বাড়ির বাইরে পা রাখবে, আন্ডারস্ট্যান্ড? লাস্ট শব্দটা কিছুটা ধমকে বলল। মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ভয়ে জমা হওয়া পানির ছিটে ফোঁটা এখন ধমক খেয়ে টুক করে গড়িয়ে পড়ল। ইরফান চোখ বুজে শ্বাস ফেলে, মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই। মায়েরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান আবারও গম্ভীর গলায় বলে, ঘরে যাও। মায়েরাকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান শক্ত গলায় বলে, গো, নয়তো গুনে গুনে 10টা থাপ্পড় পড়বে এই দুগালে। স্টুপিড, তোমার সাহস কী করে হয় এত রাত পর্যন্ত অন্যের বাসায় গিয়ে থাকতে? মায়েরা কেঁপে ওঠে এত জোরে ধমক খেয়ে। একটু আগে নরম সুরে যেমন ঝটকা খেয়েছিল তা মুহূর্তেই ভ্যানিশ হয়ে গিয়েছে এই লোকের আগের রূপ দেখে। মায়েরা মাথা নিচু করে নেয়, কোনো কথা বলে না। ইরফানের পাশ কাটিয়ে ধীর পায়ে তার ঘরে চলে যায়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে সোফায় গিয়ে ক্লান্ত শরীরটা এলিয়ে দেয়। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, ঝড় তবে থামলো? ইরফানের কপালে বিরক্তির ভাঁজ। শুদ্ধ ইরফানের পাশে বসে তার মায়ের উদ্দেশ্যে বলে, মা খেতে দাও, খেয়ে রওনা দিব। এত রাতে যাবি? কাল গেলে হবে না? শুদ্ধ ইরফানের কানের কাছে মুখ নিয়ে বলে, তুই কি যেতে চাস মাইরার স্বামী? ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে, বিরক্ত হয়ে বলে, নো। শুদ্ধ হেসে বলে, শোনো মা, তোমার ছেলে বড় হয়েছে, এবার আমার বিয়ের ব্যবস্থা করো। সবাই বউ ছাড়া থাকতে পারছে না, এসব দেখে আমার 2 দিন পর পর বদ হজম হচ্ছে। চীনা বেগম ভ্রু কুঁচকে বলে, আমি মেয়ে দেখে রেখেছি তোর জন্য, তুই তো রাজি হচ্ছিস না, শুধু পরে পরে করছিস। তুই রাজি হলেই বিয়ে হয়ে যাবে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, হায় হায়, তার মা কি কেলেঙ্কারি করে রেখেছে। দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায়, অবাক হয়ে বলে, মানে কি বলছো? চীনা বেগম হেসে বলে, সামিয়াকে চিনিস না? HSC দিবে এইবার, মেয়েটা খুব ভদ্র। শুদ্ধ দ্রুত বলে, হয়েছে হয়েছে, আর শুনবো না, আমি যাচ্ছি, আমার কাজ আছে। খেয়ে যা। শুধু যেতে বলে, রেডি করো, আমি আসছি, কাল সকালে গিয়ে ভার্সিটির ক্লাস অ্যাটেন্ড করব। ইরফান তার ঘরে যেতে যেতে বলে, ফুপি 1 কাপ কফি দিও। মায়েরা ঘরে এসে বোরখা ছেড়ে বিছানার এক কোণায় চুপ করে বসে আছে। 2 হাঁটু ভাঁজ করে মুখটা হাঁটুতে লাগিয়ে রেখেছে। চীনা বেগমকে দেখে পা ভাঁজ করে বসে বলে, খালাম্মা, তুমি রাগ করেছো আমার উপর? চীনা বেগম মায়েরার পাশে বসে মেয়েটার গালে হাত দিয়ে বলে, আমাকে একবার বলে যাওয়া উচিত ছিল তোর। মায়েরা মন খারাপ করে বলে, গ্রামের বাইরে তো যাইনি, তাই ভেবেছি বলতে হবে না। চীনা বেগম কিছু বললেন না। এটা গ্রাম, ওর বাড়ি গেলে ঘটা করে বলে যাওয়ার প্রয়োজন নেই। অতঃপর বললেন, সে জানি, এত রাত করে ফিরলি, এটা বলে যাওয়া উচিত ছিল। মায়েরা চীনা বেগমের 2 হাত আগলে বলে, মিমের মা না খাইয়ে কিছুতেই আসতে দেয়নি, আমি সন্ধ্যার পরেই আসতে চেয়েছিলাম, সরি খালাম্মা।
আচ্ছা হয়েছে, তুই আমাকে ফুপি বাদ দিয়ে খালাম্মা ডাকছিস কেন? মায়েরা মাথা নিচু করে বলে, যার জন্য ফুপি ডাকবো সে তো বলেনি, তাই খালাম্মাই ঠিক আছে। ইরফান তোর জন্য অনেক চিন্তা করে মা, তোর প্রতি ও দুর্বল। দেখেছিস আজ তোর চিন্তায় কেমন অস্বাভাবিক হয়ে গিয়েছিল। মায়েরা মাথা তুলল না। কি মনে করে মলিন হেসে বলে, একটা কথা কি জানো খালাম্মা, আবেগ, ভালোবাসা, মায়া এসব দিয়ে দুনিয়া চলে না। যদি চলতো তবে আজ আমার বিয়েই হতো না। তোমার মনে হয় সৎমা আমায় ভালোবাসতো না? সে আমায় অনেক ভালোবাসতো, মায়া করতো, কিন্তু দেখো বাস্তবতার সামনে আসলে সে আমাকে ঠিকই বিয়ে দিয়ে নিজের দায় সারলো। এই যে এতদিন হলো একবারও আমার খোঁজ নেয়নি জানো। তুমি বিশ্বাস করবে না খালাম্মা, আমি ভুলেই যেতাম সে আমার নিজের মা না। আমায় অনেক ভালোবাসতো, অনেক না ভালোবাসলো, যা বাসতো ওটাই অনেক মনে হতো আমার। কিন্তু বিয়ের পর সব ভুলে গেল। নিজের মা হলে হয়তো একটু একটু মনে করতো, কিন্তু আমি তো তাকে নিজের মাই ভাবি। আমার মাকে তো কখনো দেখেইনি, দেখতে কেমন যে ছিল। কথাগুলো বলতে বলতে চোখজোড়া পানিতে টইটুম্বুর হয়ে যায়। একটু থেমে নাক টেনে বলে, তোমার ভাতিজা আমায় কেন মানে না জানো? কারণ আমি তার টাইপের না, আমি তার চেয়ে অনেক ছোট। আমি যদি আরও 4-5 বছরের বড় হতাম তবে হয়তো মানতো, কিন্তু এখন এত ছোট মেয়েকে তিনি মানতে পারেন না। সে আমার প্রতি দুর্বল হলো, বাস্তবতার কাছে এসে দেখবে আমার মায়ের মতো সে আমাকে মানবে না। মানুষ এমনই হয়, আমি জানি। চীনা বেগম অবাক হয়ে তাকালেন মায়রার দিকে। এটুকু মেয়ে কি ভারী কথা বলে। মায়রার মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলল, পাগলি মেয়ে। ইরফান অমন নয়, ধীরে ধীরে বুঝতে পারবি। মায়রা কিছু বলল না। চীনা বেগম মায়রার চোখের পানি মুছে দিয়ে বলল, ফুপি যেহেতু ডাকছিস না তবে মা ডাক, ডাকবি তো? মায়রা দুহাতে মুখ মুছে শব্দ করে হেসে বলে, ওকে আম্মাজান। এরপর ভ্রু নাচিয়ে বলে, ডাকটা পছন্দ হয়েছে? চীনা বেগম হাসলেন মায়রার কাণ্ডে। মেয়েটাকে তার কেমন অদ্ভুত লাগে বটে, মুহূর্তেই কেমন দুঃখের ছাপ মুছে ফেলে মন থেকে। ঘরের বাইরে যেতে যেতে বলে, এখন এসব চিন্তা বাদ দে, ইরফানকে কফি দিয়ে আয়, আমি রেডি করছি, দ্রুত আয়। মায়রা হতে গিয়েই তার মা মারা যায়। এরপর 3 মাসের মাথায় মায়রার বাবা আরেকটা বিয়ে করেন, যিনি মায়রার বর্তমান সৎমা। মায়রা জানতো না মায়রার বাবার দ্বিতীয় স্ত্রী তার সৎমা হলেও মায়রাকে নিজের মেয়ের মতো করেই আগলে রেখেছিলেন। মায়রার বাবার চোখের মণি ছিল মায়রা। মায়রা ঝাপসা মনে পড়ে তার বাবার কথা। তার যখন 7 বছর বয়স তখনই তার বাবা মারা যায়। এরপরই মায়রা জানতে পারে তার মা আসলে নিজের মা নয়। এর জন্যই মায়রাকে তার নানা বাড়ির মানুষেরা পছন্দ করতো না। আগে বুঝতো না, তবে যখন একটু বড় হয়েছে তখন বুঝতে পারতো। বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় তার সৎ মাকে বিয়ে দিয়ে দেয় বাসা থেকে। তিনি মায়রাকে বেশ আদর করতেন, সেই ছোট্ট থেকে নিজের মেয়ের মতোই লালন করেছেন। কিন্তু সৎ মায়ের স্বামী তো মায়রাকে একটু সহ্য করতে পারে না। ধীরে ধীরে মায়রার মায়ের ভালোবাসা কমতে কমতে তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে বিদায় দিয়ে দিল। কথাগুলো ভেবে মায়রার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। ডান হাতের তর্জনী আঙুল দিয়ে জামার কোনা পেঁচায়, আবার খোলে, আর চোখ থেকে ঝরঝর করে কয়েক ফোঁটা পানি পড়ে। কয়েক সেকেন্ড পেরোতেই দ্রুত চোখ জোড়া ডলে মুছে নেয়। লম্বা করে দীর্ঘশ্বাস টেনে নিজেই নিজে হাসে। তোর ভিআইপি বোনকে ফোনটা দে। ফাইজ ফোনের ওপাশ থেকে বলে, কেন? শুদ্ধ হেসে বলে, আমার বিয়ে, এই খবর ওকে না দিলে শান্তি পাচ্ছি না। দ্রুত করে নে, আমরা বেঁচে যাব আর ফারাকে বিয়ে দিতে পারবো। শুদ্ধ ধুলোময় রাস্তার মাঝে একটা ইটেই খোয়ায় শর্ট দিয়ে বলে, ইনায়ার কপাল খুলে গেল, তোর মতো মির্জাফরের সাথে বিয়েটা হচ্ছে না। ফাইজ রেগে বলে, একদম উল্টাপাল্টা কিছু করবি না বেয়াদব। ও আমার ফোন ধরে না কেন? মেজাজ খারাপ লাগে। শুদ্ধ হেসে বলে, তুই যখন বিদেশ ছিলি তখন ইনায়ার অনেক ছেলে ফ্রেন্ড জুটেছে, বুঝলি, ওদের টাইম দিতে হয়। ফাইজ রেগে বলে, আসলেই তো ওর এত ছেলে ফ্রেন্ড আছে? শুদ্ধ হেসে বলে, জানি না, ওর ফ্রেন্ডের লিস্ট আমি কেমনে জানবো? তবে একটা কথা মনে রাখবে, ইনায়া তোকে মাত্র 3 বার সামনে থেকে দেখেছে। সেই বছর আগে 2 বার, রিসেন্ট 1 বার। তোর বোনের সাথে কবে থেকে লেগে বসে আছি তাও মানছে না। আর ইনায়া তোকে চেনেই না ঠিকঠাক, মানতে সময় লাগবে। ফাইজ গম্ভীর মুখে কিছু ভাবছে। শুদ্ধ আবারও বলে, আমি এখন তোর বিদেশি ম্যামদের সাথে পিক
ওকে দেখিয়ে বলবো এগুলো আমাদের ফাইজ বাবুর পার্ট টাইম গার্লফ্রেন্ড ছিল, চিন্তা করিস না, বিয়ে সে তোকেই করবে। ফাইজ চিৎকার করে বলে, শুদ্ধর বাচ্চা, তোকে ছাড়বো না আমি কত লয়াল জানিস। শুদ্ধ কান থেকে ফোনটা দূরে নিয়ে খানিক হাসলো। এ আর ইরফানের সাথে ভালোই মজা নেওয়া যায়, যদিও ইরফানের ব্যাপারটা জমে বেশি, কারণ ও তো স্বীকারই করে না। শুদ্ধ কানে ফোন নিয়ে হাসি আটকে বলল, লয়াল সেটা তো আমি জানি শোনা, তোমার ইনায়া নয়, বোঝনি ব্যাপারটা। এরপর স্বাভাবিকভাবে বলে, ফারাকে ফোনটা দে। ফাইজ রেগে বলে, বেয়াদব, ভুলে যা ফারাকে। বলেই কল কেটে বিছানার ওপর ছুঁড়ে মারল ফোন। রাগে শরীর জ্বলছে। এই মেয়ের কি ছেলে ফ্রেন্ড দিয়ে ভর্তি? এমন হলে ওকে যে কি করবে মাথায় কাজ করে না। তার কল না ধরার জন্য ইচ্ছে করে তুলে এক আছাড় মারতে। আর এই শুদ্ধর বাঁদরামি তো আছেই। ওই মেয়ে তো মাথা মোটা, তাকে ভুল বুঝে কি করবে, আর সেইবার রেগে কি করবে আল্লাহ ভালো জানে। এদিকে শুদ্ধ বারবার ফাইজের ফোনে কল দেয়, কল রিসিভ হয় না। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে। ফারার সাথে কথা বলার পর এসব বলতে হতো, এখন তার কি হবে? বাহাতে বুকে দুটো আলতো থাপ্পড় দেয়। তার জ্বালা কেউ বোঝে না, এখন কি করবে? হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসে, দ্রুত পায়ে বাড়ির দিকে যায়। এরপর সোজা ইরফানের ঘরে গিয়ে দেখলো ঘরে ইরফান নেই। ওয়াশরুম থেকে আওয়াজ পেয়ে বুঝলো ইরফান ওয়াশরুমে। শুদ্ধ ইরফানের ফোন নিয়ে ইরফানের নাম্বার থেকে ফারার ফোনে কল করে। প্রথমবারেই রিসিভ হয়। মিষ্টি কণ্ঠে সালাম ভেসে আসে। শুদ্ধ মৃদু হাসে, তবে চুপ থাকে, কিছু বলে না। ওপাশ থেকে ফারা বলে, ইরফান ভাই কিছু বলবে? শুদ্ধ গলা ঝেড়ে ভারী কণ্ঠে বলে, খবরদার ফোন কাটবে না ফারা। ফারা ভ্রু কুঁচকালো, তবে কিছু বলল না। শুদ্ধ হেসে বলে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো বুঝলে, তাই ভুলেও কল কাটবে না। ফারা কিছু বলে না। শুদ্ধ ঠোঁট টিপে হেসে বলে, সামিয়া নামের এক মেয়েকে আমার মা আমার জন্য পছন্দ করেছে বুঝলে। মেয়েটা মারাত্মক সুন্দর ফারা। HSC দিবে এইবার। বিয়ে ডেটটা কবে দেওয়া যায় বলো তো? ফারার চোখ পানিতে টইটুম্বুর, বারবার ঢোক গিলছে। শুদ্ধ ফারার কোনো রেসপন্স না পেয়ে বলে, বলো ফারা, ডেট তুমি ফিক্সড করে দিবে, মেয়েকে তুমি সাজাবে, বাসর ঘর তুমি সাজাবে, ফুল কিন্তু তোমার বাগানের দিতে হবে। ফারার চোখ থেকে টপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ঠোঁট কামড়ে হাসছে, আবারও বলে, তুমি মেয়েকে দেখতে চাও? আমি পিক দেব অবশ্যই। তুমি ডেটটা বলো তো ফারা, আমি বিয়ে করতে চাই দ্রুত। ডেটটা অবশ্যই এই মান্থের মধ্যেই বলো, কেমন? ফারা ভাঙা গলায় বলে, আজকেই করো, আমাকে বলছো কেন? বলেই কল কেটে দেয়। দুহাতে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কিছুক্ষণ কেঁদে কেটে তার ঘর থেকে বেরিয়ে ফাইজের ঘরে যায়। ফাইজ ইজি চেয়ারে বসে চোখ বুজেছিল। বিরক্ত লাগছে সব কিছু তার। হঠাৎই ফারা ফাইজের সামনে দাঁড়িয়ে রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে? ফারার কথায় ফাইজ চোখ মেলে তাকায়। বোনের চোখ মুখের অবস্থা বেহাল, কেঁদে কেটে চোখ মুখ লাল হয়ে আছে। ফাইজ অবাক হয়ে বলে, হোয়াট? ফারা রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে, আমাকে ফোন করে সেসব গান শোনায় কেন? ফাইজের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কার বিয়ে? ফারা আবারও রেগে বলে, তোমার বন্ধু যে মেয়েকে বিয়ে করবে ওই মেয়েকে আমি থাপড়াতে তোমার বন্ধুর জীবন থেকে তাড়িয়েই ছাড়বো বলে দিচ্ছি। বলেই ধূপধাপ পা ফেলে বেরিয়ে যায়। ফাইজ পিছন থেকে অবাক হয়ে বলে, আরে কি বলে গেলি, আর কাঁদছিস কেন? ফারা যেতে যেতে চিল্লিয়ে বলে, তোমার শয়তান বন্ধুর জন্য। একবার এখানে আসুক, বিয়ে করাচ্ছি তাকে। ফাইজ বিছানা থেকে তার ফোন নিয়ে শুদ্ধর নাম্বারে কল করে। রিসিভ হলে রেগে বলে, আমার বোনকে কাঁদিয়েছিস কেন? শুদ্ধ হেসে বলে, ভাল লাগে কাঁদাতে। তুই শুধু ভাব, ওর প্রতিটি চোখের পানির ফোঁটায় আমার জন্য কত শত ভালোবাসা মিশে আছে। ভাবতেই কি যে শান্তি লাগে ইয়ার। ওর একটা পিক তুলে দিত, আরও শান্তি লাগবে। ফাইজ বিরক্ত হলো, রেগে বলল, ফারাহকে আরেকজনের সাথে বিয়ে দিই, তারপর তুই বসে বসে কেঁদে ভালোবাসা দেখাস, বেয়াদব। শুদ্ধ হেসে বলে,